আজব এক রহস্যের চাদরে ঢাকা এক ঘন জঙ্গলের এলাকা, যেখানে সাপেদের দেবতা চ্যাংশিয়ান নিজের জন্য বউ খুঁজতে তার অদ্ভুত অনুচরদের পাঠায়। গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে যাওয়া হয় সাপের রাজার সাথে বিয়ে দেওয়ার জন্য। গল্পের টুইস্টটা ঠিক তখনই আসে যখন গ্রামে পা রাখে ড্রামার হিরো ঝংটিয়ান। সে কি পারবে সাপের দেবতার এই অদ্ভুত নিয়ম থেকে মেয়েদের রক্ষা করতে? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ড্রামাটি শুরু করা যাক। কাহিনীর শুরু হয় একটা অ্যামাজনের মতো বিশাল জঙ্গলে। কথিত আছে এই জঙ্গলে সাপেদের দেবতা চাংশিয়ান নাকি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে তার লোকেদের বের করত। আর এই জঙ্গলেই একদিন পাশের গ্রামের লিলাওসানের মেয়ে হংনিয়াং কাঠ কুড়াতে এসেছিল। তখন আকাশে অনেক মেঘ আর গরম পরিবেশ ছিল। জঙ্গলে আমরা নানা জায়গায় সাপও দেখি। হংনিয়াং কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে যায় গরমে, আশা করে বৃষ্টি হবার। কিছুক্ষণ পরে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়। হংনিয়াং দ্রুত বাড়ি ফিরে আসতে চেষ্টা করে, কিন্তু সে জঙ্গলে পড়ে গিয়ে ব্যথা পায়। আর তখনই সে সামনে অনেক লোক দেখতে পায়, আর তাদের সবাই ছিল অদ্ভুত। তাদের সবার গায়ে সাপের চামড়ার মতো আর মুখটাও সাপের মতো ছিল। তারা বিয়ের বরযাত্রী নিয়ে যাচ্ছিল। হংনিয়াং ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তার শেষ রক্ষা হয় না। শেষ অবধি সেই অদ্ভুত সাপেদের একজন তার সামনে এসে পড়ে। সে তাদের কাছে ধরা পড়ে গায়েব হয়ে যায়। হংনিয়াংকে সাপের রাজা বউ হিসেবে নিয়ে গেছে, এটাই গ্রামে প্রচার হয়। আর তার বাবা লাওসান এক প্রকার পাগল হয়ে যায়। সে প্রতিদিন সন্ধ্যার পর তার মেয়েকে খোঁজার জন্য সে জঙ্গলে যেত আর অদ্ভুতভাবে চিৎকার করত। এভাবে সে একদিন সেই জঙ্গলে একটা ঘর খুঁজে পায়, আর কাছে যেতেই অনেকগুলো হাত তাকে ঘরের মধ্যে টেনে নেয়। তবে সে কোনো কারণে বেঁচে যায় আর একটা ময়লার স্তূপ থেকে বের হয়ে আসে। তখন সে হঠাৎ পাশে অন্ধকারে হংনিয়াংকে কান্না করতে দেখে। কাছে গিয়ে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু দেখে হংনিয়াং সাপের রূপ নিয়ে গায়েব হয়ে গেছে। গল্প এবার ফিরে আসে গ্রামের এক খাবারের হোটেলে। তিনজন লোক বসে লাওসানের এই পাগলামি নিয়ে কথা বলছিল। সবার ধারণা লাওসানের আত্মাকে ভূতে ভর করে নিয়ে যায়। তিনজন লোক এটা নিয়ে কথা বলছিল, আর এখানে একটা মেয়ে এসব শুনছিল। এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা বাইলিং। বাইলিং এখানে এসব ভূত প্রেত সাপ নিয়ে ভয়ের কথাকে তোয়াক্কা করে না। লোকেরা তাকে বলে এ সবকিছু সত্য, এই গ্রাম তো রাতে ভুতুরে গ্রাম হয়ে যায়, কেউ বের হয় না। বাইলিং এখানে কাগজে কিছু মন্ত্র ছবি লেখা দেখিয়ে বলে এই মন্ত্রপুত কাগজ পুড়িয়ে ছুড়ে দিলে নাকি সাপ ভূত দূরে পালিয়ে যায়। বাইলিং নিজেকে বড় তান্ত্রিক মাস্টারের শিষ্য পরিচয় দেয়, আর সেই সাথে সে একটা ফিউনারেল শপে কাজ করে। এসব শুনে লোকেরা বলে এসব মন্ত্রপুত জিনিস খুব দামি হয়। বাইলিং তাদের স্ক্যাম করছে না তো আবার? কিন্তু বাইলিং কড়া করে বলে একেবারেও সস্তায় সেগুলো দেবে না, সে কিনে নেওয়ার জন্য বলে। আর লোকেরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে অনেকগুলো কিনেও নেয়। বাইলিং এর এই সমস্ত কথা আবার পেছনে টেবিলে থাকা একটা ছেলে শুনছিল। তার মুখ অবশ্য দেখা যায় না, তবে সে বাইলিং এর কথাবার্তায় ইন্টারেস্টিং খুঁজে পায় বলে বোঝা যায়। বাইলিং এখান থেকে বের হয়ে বাজারের এক গলির মধ্য দিয়ে যাচ্ছিল, আর তখনই তিনজন গুন্ডা দল তাকে তাড়া করে। এক পর্যায়ে গুলির মাথায় গিয়ে বাইলিং তাদের দিকে চাপাতি নিয়ে তেড়ে আসে। গুন্ডারাও কম যায় না, তারাও ছোড়া চাপাতি নিয়ে তেড়ে যায়। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাইলিং হার মেনে নেয়, আর তার কাছে থাকা টাকা দিয়ে বলে আজকের মতো এটা রাখতে, বাকি টাকা বাইলিং পরে দিয়ে দেবে। গুন্ডারা আসলে ছিল মহাজনের লোক, যারা টাকা ধার দিয়ে চড়া সুদ নেয়। এদের কাছে বাইলিং এর অনেক টাকা ধার হয়ে গেছে। গুন্ডারা এবার আরো হুমকি দিয়ে বলে টাকা শোধ করতে না পারলে এরপর হাত পা ভেঙে দেবে, আর না হলে পতিতালয়ে বিক্রি করে দেবে। এখানে হিরোর মতো আগমন হয় সেই ছেলের, যাকে আমরা হোটেলের পেছনের বেঞ্চে দেখেছিলাম। সে গুন্ডাদের সাথে পাঙ্গা নেয়, আর এই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার পরিচয় আমরা একটু পরে পাবো। গুন্ডারা ভাবে এই আর কি করবে, তাই বলে এত দরদ হলে যেন মেয়েটার টাকা সে শোধ করে দেয়। ছেলেটা টাকা দিতেই যায়, কিন্তু অ্যামাউন্ট শুনে ঘাবড়ে যায়। বাইলিং অবশ্য বলে এত টাকা না, তারা সুদ বেশি চাইছে। ছেলেটা তো এবার একটা বাঁশ দিয়ে গুন্ডাদের মেরে সোজা করতে থাকে। শেষে অবশ্য সে টাকাও শোধ করে দেয়। গুন্ডাগুলো পরে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এবার বাইলিং ও ছেলেটাকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ছেলেটা তাকে বিড়াল ধরার মতো ঘাড় ধরে টেনে আনে। বাইলিং অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি চায়। ছেলেটা তাকে লাওসানের সাথে দেখা করাতে নিয়ে যেতে বলে। বাইলিং জিজ্ঞাসা করে তার এত ইন্টারেস্ট কেন। ছেলেটা বলে সে বাইলিং এর টাকা শোধ করেছে, এখন বাইলিং এরও তার জন্য কিছু করা উচিত, আর যদি না করে তাহলে টাকা ফেরত দিক। অগত্যা বাইলিং রাজি হয়, তবে সে ছেলেটাকে ভয়ও দেখায় যে সেই গ্রাম অপরিচিত মানুষদের জন্য অনেক ভয়ঙ্কর জায়গা। বাইলিং ছেলেটাকে নিয়ে গ্রামে আসে। খুব বেশি রাত হয়নি, কিন্তু বাইরে একটা লোকও নেই। ছেলেটা তাই বাইলিংকে জিজ্ঞাসা করে সব লোক কোথায়। বাইলিং বলে সবাই সাপের রাজা চ্যাংশিয়ানকে নিয়ে ভীত, তাই কেউ বাইরে নেই। তখন হেইগাও নামে একটা লোক এসে বাইলিং এর সাথে কথা বলে। সে এত দেরি করে কেন এসেছে জানতে চায়। বাইলিং সান্ত্বনা দিয়ে বলে সে এসে গেছে, তাই ভয়ের কিছু নেই। হেইগাও পাশের ছেলেটাকে দেখে ভাবে সে হয়তো নতুন শিষ্য, কিন্তু বাইলিং বলে ছেলেটা একজনকে খুঁজতে
এসেছে। হেইগাও ছেলেটাকে সাবধানে পথ চলতে বলে, কারণ এখানে পদে পদে বিপদ। এরপর তারা একটা রুমের সামনে যায়। হেউগাও অনেকবার দরজা ধাক্কা দেয় আর বাবাকে ডাকে, কিন্তু কেউ দরজা খোলে না। বাইলিং জিজ্ঞাসা করে কি সমস্যা। হেইগাও জানায় তার বাবা প্রতিদিনের মতো রাতে বেরিয়ে ভোরে ঘরে ফিরে, আর ফিরে আজ রুম ভেতর থেকে লক করে দেয়। বাইলিং তো এবার এক লাথি দিয়ে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে তারা দেখে হেইগাওয়ের বাবা অনেকগুলো কাগজের মন্ত্র মাথায় আটকে বসে কি যেন করছে। আর এই লোক আর কেউ নয়, লাওসান, মানে হোংনিয়াং এর বাবা। হেইগাও বাবাকে চেক করতে গেলেই লাওসান তার উপর চড়াও হয়, সে ছিটকে পড়ে যায়। লাওসান এরপর আমাদের হিরোর ওপর আক্রমণ চালায়, নানা দিক থেকে আক্রমণ করে, কিন্তু প্রতিবার সে পাশ কাটিয়ে যায়। এক পর্যায়ে সে লাওসানকে ধরে কাবু করে ফেলে আর একটা পানির পাত্রে মুখ চেপে ধরে হুঁশ আনার জন্য। কিছু সময় পরে লাওসান জ্ঞান হারিয়ে পড়ে যায়। হেইগাও কাছে গিয়ে চেক করে বুকে একটা সাপের মতো ক্ষত পায়। আমাদের হিরো সেটা চেক করে বলে এটা এক ধরনের ভাইরাস। সে এটার ব্যাখ্যা দিয়ে বোঝায়, এটাও বলে যে সময় মতো ব্যবস্থা না নিলে রোগী মারাও যেতে পারে। হেইগাও জিজ্ঞাসা করে কি করতে হবে। ছেলেটা কিছু জিনিস আনতে বলে, যেমন মোমবাতি, নিডল কাপ ইত্যাদি। এরপর সে লাওসানের শরীরে এসব প্রয়োগ করে চিকিৎসা করে, এতে তার শরীর থেকে বিষ নেমে আসে। এরপর লাওসানকে রেস্ট নেওয়ার জন্য বলে দেয়। বাইলিং জিজ্ঞাসা করে ছেলেটা আসলে কি, তার পরিচয় কি, কিন্তু সে পরিচয় না দিয়ে রুমের মধ্যে থাকা কাগজের পেপার কাটিং মানুষের প্রতিকৃতি দেখে বলে এভাবে আত্মা ডাকার রিচুয়াল অনেক পুরনো, এখনো কাজ হয় বলে মনে হয় না। হেইগাও তাকে জিজ্ঞাসা করে সে এসব নিয়ে কি কি জানে আর তার পরিচয় কি। ছেলেটা নিজের পরিচয় দেয়, তার নাম বাই ঝংটিয়ান, আর তার এসবে অনেক কিছুই জানা। কিন্তু হেইগাও বলে এসব আসলে সত্যি। এবার সে তার বাবার গল্প শুরু করে। লাওসান জুয়া খেলায় আসক্ত ছিল আর সে অনেক লোনে পড়ে যায়। একদিন সেই মহাজনের লোকেরা এসে তাকে অনেক মারধর করে। হেইগাও তাকে উদ্ধার করেছিল। লাওসান একদিন আরো সময় চায় মহাজনের কাছে, আর সেই দিন লাওসান হংনিয়াং এর কাছে যায়, তার হাতে পায়ে ধরে একটা ব্যবস্থা করতে বলে। বিনিময়ে সে যা চায় তাই করবে লাওসান। হংনিয়ান প্রথমে রাজি হয় না, কিন্তু পরে সে বলে টাকার ব্যবস্থা করে দেবে। এসব কথা হেইগাও বাইরে থেকে শুনছিল। রাতে হংনিয়াং আয়নার সামনে দুইটা কাগজের পুতুল আর তাতে কিছু লেখা নিয়ে বসে। এরপর নিজের হাত কেটে রিচুয়াল সম্পন্ন করে। তখন আয়না থেকে তার ছায়া বের হয়ে তার গলা চেপে ধরে। হংনিয়াং এরপর আস্তে আস্তে বশ হয়ে যাওয়া মানুষের মতো আচরণ করে। এইসব হেইগাও লুকিয়ে লুকিয়ে দেখছিল। হংনিয়াং বাইরে আসে, আর সেখানে সেই সাপের রাজার পালকি দাঁড়িয়েছিল। হংনিয়াং তাতে চড়ে আর সেটা ভাসতে ভাসতে জঙ্গলে নিয়ে যায়। হেইগাও তার পিছু নেয়। এক পর্যায়ে হংনিয়াং জঙ্গলে সেই সাজানো দরজার ঘরে ঢুকে যায়। হেইগাও বাইরে দাঁড়িয়ে সব দেখে। হেইগাও আস্তে আস্তে দরজা দিয়ে ভয়ে ভেতরে যায়। তাকেও অনেকগুলো হাত ধরতে আসে, তবে সে সাহস করে এগিয়ে যায়। তারপর আস্তে করে সব শান্ত হয়ে যায়। হেইগাও আরো একটু এগিয়ে যেতেই আরো একটা বিশাল প্রাসাদ দরজা পায়, আর আস্তে আস্তে সেটা খুলে উকি দেয়। সেখানে সে আরো অনেক লোক বসে থাকতে দেখে, একটা রাজসভার মতো, যার একজন রাজাও আছে, যার মাথার ওপর বিশাল সাপের ছায়া। হংনিয়াংকে এখানে চ্যাং ফ্যামিলির বউ করে আনার জন্য পরীক্ষা দিতে হবে। হংনিয়াং তাই সবার সামনে সাপের মতো এঁকে বেঁকে নাচ করতে থাকে। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়, তবে হেইগাও অদ্ভুত ফিল করে। নাচ শেষে রাজা বলে আগামী দিন চ্যাং শিয়ানের সাথে হংনিয়াংকে বিয়ে দেওয়া হবে। এরপর সাথে সাথেই সবাই গায়েব হয়ে যায়, আর হংনিয়াং অজ্ঞান হয়ে পড়ে যায়। হেইগাও দ্রুত এসে তার জ্ঞান ফিরিয়ে তাকে বিয়ের কথা জানায় আর তাড়াতাড়ি এখান থেকে বের হতে বলে। কিন্তু হংনিয়াং টেবিলে থাকা খাবারের প্লেট থেকে আস্ত মুরগির রোস্ট নেয়। হেইগাও বুঝতে পারে না কি করছে সে। বাইরে এসে হংনিয়াং একটা দড়িতে বেঁধে রোস্ট একটা বিশাল সাপের সামনে ফেলে দেয়। সাপটা সেটা মুখেও নেয়, আর এরপরই হংনিয়াং সেটার দড়ি ধরে টান দেয়। একা পারছিল না দেখে হেইগাওকে সাহায্য করতে বলে। পরে তারা দুজনে মিলে সেই মাংস টেনে বের করে আনে। তখন সেটা আস্ত সোনার পাথরের রূপ নেয়। এটা দিয়ে লাওসানের ঋণ শোধ করা যাবে বলে হংনিয়াং এর প্ল্যান ছিল, কিন্তু এতে আবার চ্যাং শিয়ান রেগে যায় আর ক্ষুব্ধ হয়ে ফুঁসে ওঠে সাপটা। দুজনে তাই দ্রুত সেখান থেকে পালায়। এরপর সিন বর্তমানে আসে, আর হেইগাও বলে তার বোন বাবার টাকা শোধ করার জন্য সাপের রাজা চ্যাং শিয়ানের সাথে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ঝংটিয়ান এবার বুঝতে পারে যে এখন হংনিয়াংকে সত্যি বিয়ে করার জন্য তুলে নিয়ে গেছে। বাইলিং বলে যেহেতু হেইগাও তার সাথে গিয়েছিল, তাহলে এখন কেন খুঁজে আনতে পারবে না। হেইগাও বলে চ্যাং শিয়ানের সেই গোপন দরজা নির্দিষ্ট জায়গায় থাকে না, একমাত্র সে যদি নিজে পথ দেখিয়ে নেয় তবেই কেউ যেতে পারবে। এর মধ্যে আবার বাইলিং হেইগাওকে বলে তার বাবাকে সুস্থ করার পারিশ্রমিক দিতে। হেইগাও ঝংটিয়াংকে টাকা দেয়। এতে আবার বাইলিং রেগে প্রতিবাদ করে, তবে হেইগাও তাকে বুঝিয়ে বলে ঝংটিয়ানই তার বাবাকে সুস্থ করেছে, তাই এই টাকা তার প্রাপ্য। তবে বাইলিং যদি আসল অপরাধী আর তার বোনকে ধরে আনতে পারে, তাহলে এর থেকে দ্বিগুণ টাকা পাবে। ঝংটিয়াং বলে সে আসল অপরাধী খুঁজে বের করবে, আর নতুন খবর পেলেও
জানাবে। বাইলিংও ভাব নিয়ে বলে সেও 2 দিনের মধ্যে চ্যাংশিয়ানকে হাজির করবে। ঝংটিয়ান বলে কথাই নয়, কাজেই দেখানো ভালো হবে। বাইলিং তো এরপর সেখান থেকে বেরিয়ে রাগে গজগজ করতে করতে তার মাস্টারের কাছে যায়। মাস্টারের রুমে গিয়ে সে ঝংটিয়ানের নামে কমপ্লেন করতে থাকে। এক নাগারে কমপ্লেন করা শেষ হলে তখন ঝংটিয়ান বলে এসব কি তাকে নিয়ে বলল কিনা। বাইলিং তো অবাক হয়ে তাকে চোর বলে তাড়া করতে থাকে, আর এখানে দুজনের মধ্যে ফাইট শুরু হয়। তবে বাইলিং ঝংটিয়ানকে পরাস্ত করতে পারে না। শেষ পর্যন্ত মাস্টার নিজে এসে ঝংটিয়ানকে আক্রমণ করে। বাইলিং এবার সুযোগ পেয়ে মাস্টারের কাছে কমপ্লেন শুরু করে। তবে এখানে অবাক করে দিয়ে ঝংটিয়ান মাস্টারকে আঙ্কেল ডাকে। বাইলিং বলে আঙ্কেল কেন, বাবা ডেকেও লাভ হবে না। কিন্তু মাস্টার তো চিনতে পারে এবার এটা তার ভাইপো টিয়ান। বাইলিং ভাবে হয়তো ছেলেটা স্ক্যাম করছে, কিন্তু মাস্টার তার মাথায় টোকা দিয়ে বলে সে কোনো চোর না। এরপর মাস্টার আর ঝংটিয়াং কথা বলে। এখানে জানা যায় ঝংটিয়াংকে মাস্টার ছোটবেলায় মেডিসিন শেখার জন্য ভালো শহরে পাঠিয়েছিল। ঝংটিয়ান এখন শিক্ষা নিয়ে ফিরে এসেছে, তবে তার আসার আরো কারণ আছে। সে এসেছে তার মাকে নিয়ে রহস্য সমাধান করতে। তার মাও এভাবে একদিন গায়েব হয়ে যায়। সেদিন ছিল সাপের রাজা চাংশিয়ানের বিয়ের অনুষ্ঠানের দিন। মাস্টার বলে যখন ঝংটিয়ানের মা গায়েব হয়ে যায় তখন মানুষ অনেক ভীত ছিল, তাই এসব নিয়ে আর তদন্ত করেনি। এখন আবার এসব সামনে এসেছে, মানুষের আতঙ্ক বাড়ছে। বাইলিং বলে হংনিয়াংকে যখন নিয়ে গেছে তার মানে তদন্ত করার মতো এখন ক্লু পাওয়া যাবে। এরপর মাস্টার ঝংটিয়াংকে বলে সে যেহেতু নতুন তাই এখানে চলাচলের জন্য আর সবকিছু পরিচিত হতে তার একজন হেল্পার লাগবে নিশ্চয়। ঝংটিয়ান সম্মতি দেয়, তবে মজা করে বলে এই বয়সে তার আঙ্কেল যেন আবার হেল্পার হতে না চায়, আর যদি হেল্পার দিতে চায় তাহলে যেন বাইলিংকে দেয়। বাইলিং রেগে গিয়ে বলে সে হেল্পার হতে পারবে না, কিন্তু মাস্টার তাকে ঝাড়ি দিয়ে বলে কাল থেকে সে যেন ঝংটিয়ানের হেল্পার হয়ে কাজ করে। অগত্যা সে রাজি হয়, তবে ঝংটিয়ানের কানে কানে এসে বলে হেল্পার হয়েছে ঠিক আছে, কিন্তু মাস্টার যেন সেই টাকা আর মহাজনের ব্যাপারে না জানে, জানলে ঝংটিয়ানের খবর আছে। বাইলিং হুমকি দিল ঠিকই, কিন্তু ঝংটিয়ান ভয় পেয়েছে বলে মনে হয় না। রাতে ঝংটিয়ান তার আঙ্কেলের সাথে বাইরে বসে ওয়াইন পান করে আর নানা গল্প করে। এক পর্যায়ে সে বাইলিং এর কথাও বলে, কারণ তার মনে হয় বাইলিং হয়তো তার আঙ্কেলকে স্ক্যাম করছে। কিন্তু আঙ্কেল বলে বাইলিং এতিম একটা মেয়ে, ওর কেউ নেই, মেয়েটা ভালো, শেখার আগ্রহ আছে, তাই এখানে থাকতে দিয়েছে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন বাইলিং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ঝংটিয়ানও কম যায় না, সেও পেছনে পেছনে যায়। বাইলিং একটা জুয়ার আড্ডায় গিয়ে টাকা বাজি ধরে। আজ তার লাক এতই ভালো ছিল যে একের পর এক সে অনেকগুলো দান জিতে যায়, অনেক টাকা আয় করে ফেলে সে। এর মধ্যে একটা লোক তার কানের কাছে এসে বলে আজ বাইলিং এর ভাগ্য অনেক ভালো, তবে এই যে আজ যা ইনকাম করছে সব চ্যাংশিয়ানের বিয়ের জন্য গিফট হিসেবে যাবে। কথাটা বাইলিং গায়ে লাগায় না, কিন্তু লোকটা গায়েব হয়ে যাবার পর সে কিছুক্ষণ এটা নিয়ে ভাবে। পরে আবার টাকা জেতার আনন্দে সব ভুলে সে গভীর রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাবার পর তার মনে হয় কে যেন তাকে ফলো করছে, তবে পেছনে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। এইভাবে দু একবার করার পর সে আড়ালে লুকিয়ে পড়ে, সেখানেও তার মুক্তি মেলে না। হঠাৎ তার পেছন থেকে দুই ঘাড়ের পাশ দিয়ে দুটো লম্বা নখওয়ালা হাত বেরিয়ে আসে। এক হাতে লাল ইনভিটেশন কার্ড আর অন্য হাতে কালো। বাইলিংকে একটা বেছে নিতে বলে অদৃশ্য কণ্ঠ। বাইলিং জিজ্ঞাসা করে এই লাল আর কালোতে কি আছে। অদৃশ্য কণ্ঠ বলে লালটা বেছে নিলে 3 দিন পরে মারা যাবে, কালোটা বেছে নিলে 5 দিন পরে। বাইলিং ভয়ে ভয়ে বলতেই যাবে, কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ঝংটিয়ান তার জ্ঞান ফেরায়। চোখ মেলে ঝংটিয়ানকে দেখে সে শান্ত হয়ে বলে সে একটু আগে ভূত দেখেছে, কিন্তু ঝংটিয়ান বলে এসব ভূত হয় না। পরে যেতে যেতে মজা করে বলে জুয়ারি ভূত দেখেছে বাইলিং, এত টাকা জিতেছে তাই ভূত জেলাস। কিছুদিন বাইলিং এর না বের হওয়াই ভালো। বাইলিং জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো বাইলিং এখানে এসেছে। ঝংটিয়াং উত্তর দেয় না, সে উল্টো জিজ্ঞাসা করে এত টাকা দিয়ে বাইলিং আসলে কি করবে। বাইলিংও সঠিক উত্তর দেয় না। তখন একটা বাচ্চা এসে বাইলিংকে বলে বিপদ হয়েছে। তখন দুজনে বাচ্চাটার সাথে যায়। এখানে আরো অনেক বাচ্চা ছিল আর সবাই বাইলিংকে বোন বলে ডাকছিল। ঝংটিয়ান বুঝতে পারে বাইলিং টাকাগুলো এদেরকে দেয়। বাইলিংও স্বীকার করে এরা এতিম, এদের কেউ নেই। ঝংটিয়ানও দেখে বেশিরভাগ বাচ্চাই কোনো না কোনো ভাবে পঙ্গু। তো এখানে বাচ্চাদের থেকে জানা যায় যে একটা বাচ্চাকে ভূতে নিয়ে গেছে। তখন আমরা সেই দৃশ্য দেখি যে একটা মহিলা কিভাবে রাতের আধারে এসে নিশির ডাকের মতো একটা বাচ্চার নাম ধরে ডাকে। বাচ্চাটাও বেরিয়ে তার সাথে চলে যায়। তবে পেছনে পেছনে আরেকটা বাচ্চাও যায় দেখার জন্য যে বাচ্চাটা বাইলিংকে সব বলছিল। তো সেই বাচ্চাটা পিছু পিছু গেলেও ভয়ে কোনো মতে পালিয়ে আসে। সিন বর্তমানে আসে
আর আমরা জানতে পারি ভুতুরে মহিলার নাম সাননিয়াং। ঝংটিয়ান জিজ্ঞাসা করে এ ব্যাপারে। বাইলিং জানায় সাননিয়াং নামে এক মহিলা গ্রামে ক্যান্ডি বিক্রি করত। মহিলা অনেক ভালো ছিল। আমরা সেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখি। একদিন রাতে মহিলা ফেরার সময় ডাস্টবিনে একটা বাচ্চার অদ্ভুত অবয়ব দেখে, আর এরপর থেকে সে পাগল হয়ে যায়। সারাদিন একটা বালিশ কোলে নিয়ে বাচ্চার মতো আদর করত, এমনকি মানুষের বাচ্চা দেখলেও তাদের কেড়ে নিতে চেষ্টা করত। এতে অনেক মারধর পর্যন্ত খেয়েছে সে। তবে একদিন জঙ্গলে একজন সাননিয়াং এর লাশ পায়। এরপর ধারণা করা হয় তার আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়, আর বাচ্চা পছন্দ হলে নাকি ধরে নিয়ে যায়। সব শুনে ঝংটিয়ান বলে ভূত বলে আসলে কিছু হয় না, এই সবকিছু মানুষের মনের ভুল। মানুষের মনের থেকে বড় ভূত আর নেই। আর সাননিয়াং বাচ্চাদের ভালোবাসতো, তাহলে সে বাচ্চাদের ক্ষতি কেন করবে? পরে দুজনেই বাইরে আসে আর চেক করে দেখতে শুরু করে কোনো ক্লু পাওয়া যায় কিনা। বাচ্চাদের কথা অনুযায়ী সাননিয়াং মেইন গেট দিয়ে বাচ্চাটা নিয়ে গেছে। ঝংটিয়ান একটা পায়ের ছাপ পায়, তবে দেখে মনে হয় মানুষটা খোঁড়া। বাইলিং জানায় সাননিয়াং খোঁড়া ছিল না। তখন ঝংটিয়ান মনে করে বাচ্চাদের ম্যাক্সিমাম কোনো না কোনো ভাবে পঙ্গু, আর যে বাচ্চা নিয়ে গেছে সে সুস্থ। তার মানে বাচ্চা চোর সুস্থ বাচ্চা নিয়ে অন্য কোনো অবৈধ কাজ করাতে পারে। ঝংটিয়াং বলে তারা আজ রাতেও আসবে, কারণ এখনো এখানে সুস্থ বাচ্চা আছে। সেই রাতে শিলুকে একজন এসে অজ্ঞান করে কিডন্যাপ করতে আসে, যেমনটা ঝংটিয়ান ভেবেছিল। লোকটার পা আসলে খোঁড়া ছিল। বাইলিং আর ঝংটিয়ান তাকে হাতে নাতে ধরে ফেলে। বাইলিং তো রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে বাচ্চাদের নিয়ে সে আসলে কি করে। এবার লোকটা পালিয়ে বাঁচার জন্য ঝংটিয়ানকে আক্রমণ করে, কিন্তু পালিয়ে বাঁচতে পারে না। ঝংটিয়ান তাকে কাবু করে ফেলে। অবশেষে লোকটা সব বলার জন্য রাজি হয়। পরের দিন ঝংটিয়ান একটা নদীর পাড়ে যায়। একটা মহিলা কাপড় পরিষ্কার করছিল। ঝংটিয়ান তো বাইলিংকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন ওরা স্বামী স্ত্রী। তারপর মহিলাকে উদ্দেশ্য করে বলে আমার একটা মাছ লাগবে। মূলত এটা ছিল এখানে কোড ল্যাঙ্গুয়েজ। তো মহিলা বলে অচেনা লোক এখানে কেন? ঝংটিয়ানও কম যায় না, সেও বলে মানুষ অচেনা তো কি হয়েছে, টাকা তো অচেনা হয় না, টাকা পেলেই হলো তার। পরে মহিলা বাইলিংকে দেখিয়ে জিজ্ঞাসা করে সে কে। ঝংটিয়ান বলে একটা বন্ধা জমি, যাকে চাষ করেও কোনো ফল হচ্ছে না। তখন মহিলা তাদের ভেতরে নিয়ে যেতে রাজি হয়। বাইলিং তো এমন অপমানিত হয়ে রেগে আছে, তাও বাচ্চাদের জন্য মেনে নেয়। মহিলা গিয়ে আরেক লোককে কানে কানে কি যেন বলে। পরে তাদের একটা রুমে নেওয়া হয়, আর সেখানে অনেক এতিম বাচ্চা ছিল। বাইলিং তার পরিচিত বাচ্চাকে খুঁজে পায়। সেই মহিলা ধরা পড়ে যাবার ভয়ে একটা বাচ্চাকে জিম্মি করে নেয়, আর লোকটা তো ঝংটিয়ানকে আক্রমণ করতে যায়, কিন্তু সে আটকে দেয়। মহিলা বলে এতিম বাচ্চাদের কেউ দেখে না, তাই এদের ভালো পরিবারে বেঁচে দেওয়া হয়। ঝংটিয়ান বলে এতিম বলে যে বিক্রি করে দেওয়া যাবে এমন না, কেউ না কেউ ঠিকই এদের ভালোবাসে, তারা যেটা করছে সেটা অন্যায়। মহিলাটা এবার একটা বাচ্চাকে মারতেই যাবে, কিন্তু ঝংটিয়ান একটা বাঁশ ছুঁড়ে তাকে আঘাত করে। এবার বাচ্চাদের নিয়ে তারা বাইরে আসে। ঝংটিয়াং বুঝিয়ে বলে এসব ভূত প্রেতের নাটকের আড়ালে এরা বাচ্চা পাচার করে টাকা ইনকাম করত। তখন আবার বাচ্চাদের থেকে জানা যায় তারা নাকি সত্যি সাননিয়াংকে দেখেছে। বাইলিং বলে সাননিয়াং অনেক আগেই মারা গেছে, কিন্তু বাচ্চারা বলে কাল রাতে সাননিয়াং এর আত্মা নাকি তাণ্ডব করেছে। রাতে বাড়ির বাইরে বসে সারাদিনের কথা ভাবছিল বাইলিং। ঝংটিয়ানের কথাগুলো তাকে ভাবায় কিভাবে সে বাচ্চাদের রক্ষা করলো। এর মধ্যে মাস্টার এসে জিজ্ঞাসা করে বাইলিং এখনো ঘুমায়নি কেন। বাইলিংও জানতে চায় মাস্টার এখনো জেগে আছে কেন, সে কি কিছু নিয়ে চিন্তিত। ঝংটিয়াং আসার পরে পরিবর্তন দেখা যায় মাস্টারের। তখন মাস্টার অতীতের কাহিনী বলতে শুরু করে 20 বছর আগের ঘটনা। সেদিন ঝংটিয়ান জন্ম নেয়। ডেলিভারি রুমের বাইরে ঝংটিয়ানের বাবা ও দাদি দাঁড়িয়েছিল। দাদি প্রার্থনা করছিল যেন বাচ্চা মধ্যরাতের আগে হয়। হঠাৎ বাচ্চার কান্না শোনা যায়। ধাত্রীমা বাইরে এসে বলে বাচ্চার জন্মের সময় খুবই ভয়ানক, এই বাচ্চা পরিবারের সবার শেষ ডেকে আনবে। দাদি তখন উপদেশ চায়। ধাত্রীমা তখন ঝংটিয়ান নাম রাখতে বলে, এই নাম তাকে সেফ রাখবে, আর বাকিটা তার ভাগ্য। ঝংটিয়ানের এই খারাপ ভাগ্যের কথা বাতাসের আগে ছড়িয়ে যায়। 5-6 বছর বয়সে অন্য বাচ্চাদের কাছে সে বুলির শিকার হয়। একদিন মারধর খেয়ে বাড়ি আসতে দাদি তাকে যত্ন করতে থাকে, আর তখনই খবর আসে ঝংটিয়ানের বাবা নদীতে ডুবে ভেসে গেছে। তা শুনে তার দাদিও হার্ট অ্যাটাক করে। ভাগ্যের কাছে আসলে ঝংটিয়ান হেরে গেল, অপয়া হয়ে রইল। সিন বর্তমানে আসে। বাইলিং সব শুনে মন খারাপ করে। ঝংটিয়ানের জন্য তার করুণাও হয়। তার মায়ের ঘটনা চিন্তা করে। তার কাছে এই সাপের রাজার বিয়ের ব্যাপারটা মিথ্যা মনে হয়। সে তার মায়ের হয়ে আসল সত্য বের করে প্রতিশোধ নেবেই। এসব ভাবতে ভাবতে দরজায় কেউ নক করে। ঝংটিয়ান দরজা খুলে দেখে বাইলিং দাঁড়িয়ে আছে। বাইলিং তাকে বলে এই সাপের রাজার বিয়ে নিয়ে সে কিছু তথ্য জানে। ঝংটিয়ান চাইলে সে বলতে পারে, তবে শর্ত দেয় ঝংটিয়ানকে বাইলিং এর ঋণ মাফ করে দিতে হবে। ঝংটিয়ান রাজি হয়। বাইলিং তাকে নিয়ে একটা গোপন জায়গায় যায়। দরজা নক করতে ভেতর থেকে একজন কবিতার লাইন বলে। বাইলিং ছন্দ মিলিয়ে বাকি লাইন বলে। এরপর লোকটা তাদের ভেতরে প্রবেশ করতে দেয়। ঝংটিয়ান জিজ্ঞাসা করে এই কবিতা কি এখানে সিক্রেট কোড নাকি। বাইলিং বলে এটা নিষিদ্ধ
নিয়মিত জুয়ার আসর, তাই চাইলে যে কেউ আসতে পারে না। বাইলিং জুয়ার দান খেলা শুরু করে। ঝংটিয়ান চারিদিকে তাকিয়ে হঠাৎ হেইগাওকে দেখে। দ্রুত বাইলিংকে নিয়ে তার পিছু নেয় আর তারা হেইগাওয়ের বাড়িতে চলে আসে। এখানে দেখা যায় লাওসান গলায় ফাঁস দিয়েছে। ঝংটিয়ান এসবের মানে জিজ্ঞাসা করে। হেইগাও বলে হংনিয়াং এর আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ঝংটিয়াং বুঝতে পারে না এসবের মানে। হেইগাও তখন আসল কথা বলে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে আসলে হেইগাওয়ের জুয়ার নেশা ছিল আর অনেক টাকা ঋণ করে ফেলে, তাই মহাজন তাকে মারতে আসে। কিন্তু হংনিয়াংকে দেখে তার প্রতি খারাপ নজর দেয় আর তাকে দালালের মাধ্যমে বিক্রি করতে বলে। লাওসান নিজের ছেলেকে বাঁচাতে মেয়েকে বিসর্জনও দিতে পিছপা হয় না। লাওসান তো হংনিয়াংকে মারধর করে বিক্রি হতে রাজি হওয়ার জন্য। হেইগাও রিকোয়েস্ট করে বোনকে এভাবে বিপদে না ফেলতে। অবশেষে হংনিয়াং তার জমানো কিছু টাকা বাবার হাতে তুলে দেয়। সেদিন হংনিয়াং চলে যায় আর ফিরে আসে না। বাইলিং এবার রেগে গিয়ে বলে হেইগাও আগে তাহলে মিথ্যা বলেছিল কেন? হেইগাও তার ও তার বাবার দোষ মেনে নেয়। তারাই হংনিয়াংকে বিপদে ঠেলে দিয়েছে, হয়তো তাই সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এসব শুনে বাইলিং ও ঝংটিয়াং বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যেতে যেতে বাইলিং বলে হংনিয়াং আসলে অনেক অসহায় ছিল। তাহলে কি সত্যি হংনিয়াং এর ভূত ফিরে এসেছে? তখন আমরা লাল ছাতা মাথায় একটা ছেলেকে ভয়ে কাঁপতে কাঁপতে গলি পার হতে দেখি। এখনই সেই লাল ছাতা মাথায় ছেলেটা তাদের ধাক্কা দিয়ে চলে যায়। দুজনে প্রচন্ড বিরক্ত হয়। তখন এক আন্টি এসে ঝংটিয়াং আর বাইলিংকে সতর্ক করে তারা যেন এই ছেলের থেকে দূরে থাকে। এই ছেলে নাকি অমঙ্গল ডেকে আনে। ঝংটিয়াং জিজ্ঞাসা করে সে কে আর সে অমঙ্গল ডেকে আনবেই বা কেন? আন্টি বলে জীবিত থেকেও যার ওপর ভূত প্রেতের নজর আছে সে কিভাবে অপয়া না হয়ে পারে। আর ছেলেটা ঝ্যাংশ্যাং, ছাতার দোকানের মালিক। ঝংটিয়াং এবার আন্টিকে কিছু টাকা দিয়ে ঝ্যাংশ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। আন্টি বলে ঝ্যাংশ্যাং তো হংনিয়াং এর প্রেমিক, যাকে কিনা সাপের রাজার বউ বানাতে ধরে নিয়ে গেছে। তো হংনিয়াং এর আত্মা নাকি ঝ্যাংশ্যাং এর ওপর ভর করেছে। অতীতের একটা ঘটনা দেখানো হয় যেখানে গ্রামের পাহারাদার রাতে পাহারা দেওয়ার সময় ঝ্যাংশ্যাংকে লাল ছাতা মাথায় দিয়ে ভীত অবস্থায় যেতে দেখে। লোকটা ঝ্যাংশ্যাংকে ডাকে, জিজ্ঞেস করে এত রাতে কি করছে, কিন্তু ঝ্যাংশ্যাং উত্তর দেয় না, উল্টো ধাক্কা মেরে চলে যায়। আর তখনই লোকটা ছাতার উপর তাকিয়ে হংনিয়াং এর ভূত দেখেছিল। তার পরদিন নাকি ঝ্যাংশ্যাং প্রচুর অসুস্থ হয়ে পড়ে, দোকান বন্ধ হয়ে যায়। তখন থেকেই সে এই গ্রামে অপয়া। আন্টি কথাগুলো বলে চলে যায়। বাইলিং জিজ্ঞাসা করে আসলে কি হংনিয়াং এর আত্মা তাকে ভর করেছে? ঝংটিয়াং বলে কারো কথায় বিশ্বাস নেই, এর থেকে ভালো নিজেরা গিয়ে দেখা। তারা তাই ঝ্যাংশ্যাং এর বাড়িতে রওনা দেয়। ঝ্যাংশ্যাং ছাতা তৈরি করছিল আর তখনই দরজায় নক পড়ে। দরজা খুলতেই বাইলিং আর ঝংটিয়াংকে দেখে জিজ্ঞাসা করে তারা ছাতা চায় কিনা, তাহলে ভেতরে এসে দেখতে পারে। দুজনেই ভেতরে ঢুকে ঘরের এদিক ওদিক দেখছিল। ঝংটিয়াং ছাতা বানানোর কৌশল নিয়ে প্রশংসা করছিল, কিন্তু ঝ্যাংশ্যাং আফসোস নিয়ে বলে সে সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি। ঝংটিয়াং তারপর সেই লাল ছাতাটা নিয়ে কথা তোলে। ঝ্যাংশ্যাং জানায় এটা অন্যগুলোর থেকে আলাদা। সাধারণত ছাতায় 72টা স্টেপ থাকে, কিন্তু এটা বানাতে 84টা স্টেপ করা হয়। এক্সট্রা 14টা স্টেপ দিয়ে শয়তান আত্মা এসব বাধার রিচুয়াল করা হয়। ঝংটিয়াং এবার হংনিয়াং এর কথা তোলে। এটা নিয়ে ঝ্যাংশ্যাং কি মনে করে? বাইলিং এক ধাপ এগিয়ে জিজ্ঞাসা করে সে কেন হংনিয়াংকে শেষ করলো। ঝ্যাংশ্যাং বলে সে এ কাজ করেনি। বাইলিং জিজ্ঞাসা করে তাহলে কেন হংনিয়াং এর আত্মাকে তার সাথে দেখা যায়। ঝ্যাংশ্যাং বলে তার আর হংনিয়াং এর সম্পর্ক ছিল। হংনিয়াং যাবার পর সে তার অস্তিত্ব টের পায়, এমনকি রাতে ঘুমের মধ্যেও টের পায় হংনিয়াং হয়তো ছেড়ে যেতে চায় না, এজন্য এমন হচ্ছে। ঝ্যাংশ্যাং তার কোনো ক্ষতি করেনি। এখানে আমরা ঝ্যাংশ্যাং আর হংনিয়াং এর প্রথম দেখা আর প্রেমের দিনগুলো দেখি। একটা ব্রিজের ওপর ধাক্কা লেগে প্রথম দুজন দুজনের নজরে পড়ে আর তখনই তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আর প্রেমের তো রোমান্টিক সম্পর্ক আছেই। প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায় বলা যায়। সেদিন ঝ্যাংশ্যাং তাকে বাড়িতে পৌঁছে দেয়। সেদিন হংনিয়াং এর বাবা মেয়ের ওপর রাগারাগি চেঁচামেচি করে বাইরে বাইরে ঘুরে বেড়ানোর জন্য। এরপর প্রতিদিন ঝ্যাংশ্যাং দেখা করতে আসতো, কিন্তু দেখা পেত না। এভাবে প্রায় 1 সপ্তাহ 10 দিন কেটে যাবার পর একদিন আবার হংনিয়াং এর দেখা পায়। সেদিনও বৃষ্টি হচ্ছিল আর ঝ্যাংশ্যাং তাকে ছাতা নিয়ে এগিয়ে দেয়। একদিন হংনিয়াং তাকে একটা সুন্দর ছবি উপহার দেয়। ঝ্যাংশ্যাং সেদিন তাকে বিয়ের প্রস্তাব দেয়। হংনিয়াং রাজিও হয়, কিন্তু বিয়ের ব্যাপারে বাড়িতে কথা বলতে আসলে সেদিন ঝ্যাংশ্যাং বাইরে থেকে শুনতে পায় কিভাবে লাওসান মেয়ের ওপর অত্যাচার করছিল, তাকে মারছিল। সেদিন রাতে হংনিয়াং চলে আসে ঝ্যাংশ্যাং এর বাড়িতে।
বাড়িতে। ঝ্যাংশ্যাংকে জড়িয়ে ধরে কেঁদে বলে এখান থেকে দুজনে পালিয়ে যেতে। ঝ্যাংশ্যাং রাজিও হয় আর সে রাতেই বেরিয়ে পড়ে। পথে তারা একটা পরিত্যক্ত বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হলে আবার যাত্রা শুরু করবে। আর এই পরিত্যক্ত বাড়িতেই ছিল সেই সাপের রাজার মূর্তি। রাতের গভীরে ঘুমিয়ে থাকার সময় ঝ্যাংশ্যাং অনুভব করে মূর্তিটা নেমে এসে হংনিয়াংকে নিয়ে গায়েব হয়ে যায়। ঘুম ভেঙে ওঠে সত্যি সে দেখে মূর্তিও নেই আর হংনিয়াংও নেই। সে অনেকবার তাকে ডেকেও কোনো উত্তর পায় না, মানে সাপের রাজা চ্যাংশিয়ান সত্যি তাকে নিয়ে গেছে। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।